স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দেই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এলাহি নেওয়াজ খান। এলাহি ভাই, স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। স্বাগত আপনাকে। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন। চলুন শুরুতেই কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের খবরের শিরোনাম দেখার যে বিষয় সেটি আমরা আজকে দেখছি না, সরাসরি আলোচনায় যাই। কয়েকটি হেডলাইন্স নিয়ে যদি একটু কথা বলি, এলাহি নেওয়াজ খান, আপনাকে দিয়ে শুরু করি। রয়টার্সকে তারেক রহমান, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপি, জামায়াতের সঙ্গে করবে না ঐক্য সরকার, এরকম একটি শিরোনামে খবর প্রকাশ হয়েছে। এবং সেখানে তারেক রহমান খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন যে তিনি, যেমন আমি যদি তাকে একটু কোট করি, তারেক রহমান বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি, তাহলে বিরোধী দল কে হবে। খুবই প্রাসঙ্গিক কথা। তারেক রহমান বলেন, আমি জানি না তারা কতটি আসন পাবে, তবে তারা যদি বিরোধী দল হয় তাহলে আমি আশা করি তাদেরকে ভালো বিরোধী দল হিসেবে পাবো। তারেক রহমান ধরেই নিয়েছেন যে তিনি এই নির্বাচনে জিতে আসছে, তিনি এবং তার দল। নির্বাচনে কি হবে না হবে আগাম তো আমরা বলতে পারি না, যেহেতু তারেক রহমান দলের চেয়ারম্যান, তিনি পুরো রাজনীতিটা, ইলেকশনটা পরিচালনা করছেন। তিনি নমিনেশনগুলি তিনি দিয়েছেন এবং তিনি ভালো করে জানেন যাদেরকে নমিনেশন দিয়েছে কে কে পাশ করে আসতে পারে, এটা তিনি ভালো করে জানেন। সুতরাং তার পক্ষে এটা বলা স্বাভাবিক এবং যে কোনো দলই বলতে পারে, তিনি এটা বলতে পারেন। তো আমার কাছে যেটা খুব ভালো লাগছে সেটা হলো যে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং ওই বক্তব্যের সাথে আমি একমত যে একটা ডেমোক্রেসিকে যদি সত্যিকারে ফ্রুটফুল আমরা দেখতে চাই তাহলে অবশ্যই একটা খুব ভালো শক্তিশালী বিরোধী দল দরকার। সেই হিসাবে তিনি যেটা প্রত্যাশা করছেন যে যদি বিএনপি যদি জয়লাভ করে আর জামাত যদি বিরোধী দল হয়, নিশ্চয়ই একটা ভালো বিরোধী দল তিনি প্রত্যাশা করছেন এবং এদিক দিয়ে তার চিন্তাভাবনা পজিটিভ। সুতরাং আর ইলেকশন আমরা জানি না এখন পর্যন্ত, যেহেতু এখানে একটা জিনিস খুব ভালো বুঝতে পারছি সেটা হলো যে এবার ইলেকশনে যেহেতু একই ভোট ব্যাংকের মধ্যে ভাগাভাগি হচ্ছে, এক্ষেত্রে যারা আওয়ামী লীগের ভোটার তারা কোন দিকে সুইং করবে তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এবং আওয়ামী লীগ, অনেকে প্রথম দিকে ভাবছিলেন যে আওয়ামী লীগের লোকজন হয়তো যেহেতু আওয়ামী লীগ নাই ভোট কেন্দ্রে যাবে না, কিন্তু আমাদের এত ক্লোজ সোসাইটি, এখানে লোকজন আর ভোটের ব্যাপারে মানুষের এক ধরনের উদ্দীপনা আছে, উৎসাহ আছে। তারা আমি যতটুকু চারিদিক থেকে যতটুকু খবর পাচ্ছি যে তারা অনেকেই ভোট কেন্দ্রে যাবে। সেক্ষেত্রে এটাও আমি অনেক জায়গার থেকে যে অনেক জায়গায় এমনটা যে অনেক জায়গায় শুনতে পাচ্ছি যে তারা বিএনপিকে ভোট দেবে, আবার কোনো কোনো জায়গার থেকে এমনটা শোনা যাচ্ছে যে তারা জামাত জোটকে ভোট দেবে। সব কিছু মিলায়া তারেক সাহেব চেয়ারম্যান হিসাবে তিনি মোটামুটি হয়তো আজ করতে পারছেন যে হয়তো তার দল আগামীতে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। আবার জামায়াতের আমিরও একই রকম ভাবে বলছেন তিনি বিজয়ী হয়ে আসবেন। এটা অবশ্যই এটা হতে পারে, যেহেতু দলের প্রধান হিসাবে এবং যেহেতু তিনি একটা জোটের নেতৃত্ব দিচ্ছেন, তিনিও এবং প্রত্যেকেরই তো বাংলাদেশ তো ছোট জায়গা এবং এই জায়গাগুলিতে সবাই বুঝতে পারে যে ভোট কোন দিকে সুইং করছে না করছে, কিছুটা আন্দাজ করা যায় আর কি, পুরাটা না গেলেও। যদি কোনো ধরনের স্বতঃস্ফূর্ত ইলেকশন হয়, কোনো ধরনের যদি মেকানিজম না হয়, তাহলে আসলে যারা বিএনপি, আপনি বলতে হবে যে বিএনপি তো অনেকগুলি ইলেকশন করেছে, তারা বিজয়ী হয়েছে এবং স্বতঃস্ফূর্ত, যেমন 79-এর ইলেকশন ধরেন কিংবা ইভেন 96 সালের 91 সালের ইলেকশনে কিন্তু আওয়ামী লীগ একদম বসেছিলেন যে আমরা বিজয়ী হচ্ছি, কিন্তু দেখা গেলো যে বিজয়ী হন নাই, বিএনপি বিজয়ী হয়েছে। 96 সালে
এত প্রতিকূলতা সত্ত্বেও কিন্তু এত আন্দোলন ইত্যাদি সত্ত্বেও বিএনপি কিন্তু 116টি আসন পেয়েছিলেন এবং একসময় মনে হচ্ছিল যে কিছু মেকানিজম আমি তখন দেখেছিলাম, সেক্ষেত্রে হয়তোবা এরশাদ সাপোর্ট দিলে বিএনপিও গভর্নমেন্ট ফর্ম করে ফেলতে পারতো। হয় নাই, এটার পিছনে অনেক নেপথ্য, অনেক কাহিনী আছে। সুতরাং বিএনপি যদি এভাবে প্রত্যাশা করে থাকে, আমাদের প্রত্যাশাটা অমূলক না। মানে নির্বাচনে এরকম মানে ম্যানিপুলেট করা যায় বা সরকার প্রভাব বিস্তার করলে যে বিরোধী দলে যাচ্ছে সে আমরা তো ম্যানিপুলেশনের বিরুদ্ধেই তো আমাদের যত আন্দোলন। আওয়ামী লীগ যে 15 বছর তো ম্যানিপুলেট করেই তো জিতেছে, বিরোধী দলকে নির্বাচনে আসতে না দিয়ে, কিংবা আসলেও ভোট কারচুপি, রাতের ভোট করে ইত্যাদি করে করে। তা আজ যে এত বড় আন্দোলনটা 18 সালের নির্বাচনে তো দাঁড়াতে দেয় না। এবং আপনারা যে 73 সালের, আমি যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থাটা 73 সালে শেষ করে দেওয়া হয়েছে। 73 সালে আমার মনে আছে যে আমরা তখন ওই ইয়েতে গুলবাগে থাকতাম, আলিমুল রাজির ইলেকশন আমরা করছিলাম এবং আমরা নিশ্চিত ছিল আলিমুল রাজি পাশ করবে, কিন্তু দেখা গেলো যে গাজী গোলাম মোস্তফা পাশ করে গেছে। এবং আপনার জানা আছে কি না, আজ ইভেন খন্দকার মুস্তাক আহমদের মতন লোক পাশ করবেন না, রশিদ ইঞ্জিনিয়ার পাশ করবেন, এটা মোটামুটি প্রতিষ্ঠিত। যেহেতু পাশ করবেন না এই ধারণাটা স্পষ্ট, সেই জন্য দেখা গেল যে ব্যালট বাক্স ওনার ওইখান থেকে দাউদকান্দির থেকে নিয়ে ঢাকায় এনে গুনিয়া থেকে পাশ করানো হয়েছে। আচ্ছা। এবং কেরানীগঞ্জের ইলেকশন যেটা হয়েছিল 5:30 দিকে ইলেকশন শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে বিজয় ঘোষণা করা হয়েছিল। এইরকম ইলেকশন 73 সালে। সুতরাং নির্বাচন ব্যবস্থা কিন্তু 73-এ শেষ করে যাচ্ছে। আমরা একটু অতিথিতে যুক্ত করে নেই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির। যুক্ত হচ্ছেন কামরুল হাসান, সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শেখ ফজলুল করিম মারুফ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাদের স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। শেখ ফজলুল করিম মারুফ, আমরা যে আলোচনার মধ্যে ছিলাম, রয়টার্সে তারেক রহমানের যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন তিনি বা তার দল, তার জোট জিতে আসবে এবং তিনি খুব আত্মবিশ্বাসের সঙ্গে সেটি বলেছেন। এবং এটাও তিনি স্পষ্ট করেছেন বিএনপি যে আগে যেটি বলছিল যে একটা জাতীয় সরকারের ধারণা, সেখানে জামায়াত জোটকে তিনি রাখতে চাইছেন না, কারণ তাহলে বিরোধী দল কে হবে, তা তিনি একটা যুক্তি দিয়েছেন। সেই জায়গায় আপনাদেরও তো একটা আলাদা জোট আছে, আপনাদের আসলে অবস্থান কি ইসলামী আন্দোলন বাংলাদেশের? আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ এবং যারা উপস্থিত রয়েছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জনাব তারেক রহমান সাহেব যেটা বলেছেন, এটা দলীয় প্রধান হিসেবে বা জোট প্রধান হিসেবে তিনি যে আত্মবিশ্বাসের কথা বলবেন, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এখানে আমি আশ্চর্য হইলাম যে বাংলাদেশ জামাত ইসলামীর আমির তিনি দীর্ঘদিন ধরে যা বলে আসছেন, সেটাকে আজকে তারেক রহমান সাহেব স্পষ্টত, আমরা যখন বলতাম যে ছক্কা মারার মতো অবস্থা, ছক্কা মেরে বলটাকে উড়াই দিচ্ছেন। তিনি বারংবার বলছেন যে আমরা জামাত বিএনপির সাথে বেগম জিয়া যে ঐক্যের পাটাতন করে আসছেন, সেটা নিয়ে আমরা জোট করব, জাতীয় সরকার করব, তারাও থাকতে পারে। এমনকি বিএনপির সাথে জাতীয় সরকার করবে কি করবে না, এই বিষয়টা স্পষ্ট না করার কারণে আমাদের সাথে জামাতের যে জোটটা ছিল, সমঝোতাটা ছিল, সেটা পর্যন্ত ভাঙার একটা কারণ হয়ে দাঁড়ালো এইটা যে আমরাও তারেক রহমান সাহেবের মতো স্পষ্ট করে বলছিলাম, আমার নীতিটা এটাই ছিল যে আমরা দুইটা ভিন্ন ধারা, তো আমরা সবাই মিলে যদি আমরা সরকারি দল হয়ে যাই, তাইলে বাংলাদেশের বিরোধী দলের জায়গাটা ভ্যাকুয়াম তৈরি হবে, সেই ভ্যাকুয়াম তো আওয়ামী লীগের জায়গাটা তৈরি করবে, তো আমরা ভিন্নভাবে থাকবো। জামাতে আমি সেটা তিনি স্পষ্ট করছিলেন না, তিনি বিএনপির সাথে এক ধরনের মধুর সম্পর্ক, কল্পিত জাতীয় সরকারের স্বপ্ন তিনি দেখছিলেন। তো আজকে তারেক রহমান সাহেব খুব স্পষ্ট করে এটাকে না করে দিয়েছেন, এটা ওনার নেতৃত্বের দৃঢ়তা। আর আমাদের সম্পর্কে যেটা বলার, সেটা হলো যে আমরা সরকার গঠন করব এরকম বাগাড়ম্বর আমরা করি না। ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশেই নির্দিষ্ট পরিমাণ ভোট আছে, সেই ভোটটা সম্মিলিতভাবে হইলে অনেক বড় একটা শক্তি হইতে পারতো। যেহেতু সম্মিলিতভাবে হচ্ছে না, আমরা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ভোট পাবো, আমরা সেটা ডাবল ডিজিটের পার্সেন্টেজ আমরা প্রত্যাশা করি। এবং আসনের ক্ষেত্রে যেটা, সেটাও আমরা 20-25 এবং অবশ্যই ডাবল ডিজিটের একটা আসন আমরা প্রত্যাশা করি। এবং দেখবেন যে আমাদের সাথে যে সমঝোতাটা আমাদের ভেঙে ফেললো বিএনপির সাথে জাতীয় সরকার করবে বলে বলে, সেখানে দেখবেন যে বাংলাদেশের অধিকার সকল আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশ 15-20% ভোট, 10-15% ভোট
ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়ে যাবে। যে ভোটগুলো জামাত জোটের সাথে গেলে তাদের হয়তো একটা সম্ভাবনা ছিল, তো সেটা তার থাকছে না। এটা ফলে তারেক রহমান সাহেবের উচ্ছ্বাসিত হওয়ার এটা একটা কারণ, যে ইসলামপন্থীদের সম্মিলিত জোট সব একসাথে হওয়া এবং এটা মিলে একটা সিনার্জি তৈরি হওয়া, সেটা যখন হচ্ছে না তখন তারেক রহমান সাহেব এক ধরনের নির্ভর তিনি হইতেই পারেন, সেটা তিনি হয়েছেন। এবং তার সাক্ষাৎকারটা দেখছি, মানে তিনি বলেন খুব বিনয়ের সাথে, কিন্তু তিনি শক্তিশালী ভাবে বলেন আগামী রাষ্ট্রনায়ক সুলভ বলা, ঠিক আছে। তবে একটা জিনিস আমি তারেক রহমান সাহেব এবং বিএনপির আইজুল ভাই, হেলাল ভাই আছেন, তাকে বলি যে বাংলাদেশের মানুষের মধ্যে এখনো কিন্তু বিএনপি চাঁদাবাজ এই ধারণাটা আছে। এবং আমরা যারা একেবারে মাঠ পর্যায়ে কাজ করি, আপনার হেলাল ভাইরা হয়তো এটা পান না নিউজটা, একেবারে গ্রামের একেবারে ছোট ছোট মানুষ যারা ছোটখাটো ব্যবসা করে তারাও কিন্তু একটা চাঁদা দেয়, এবং দুর্ভাগ্যজনক ভাবে সেই চাঁদাটা বিএনপি নামধারী কেউ কেউ গ্রহণ করে। তো ফলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের নেতিবাচক ধারণাও আছে। তো আমি আইজুল ভাই, হেলাল ভাইকে বলবো যে ক্ষমতায় যাবে বা কে যাবে না সেটা তো 12 তারিখে দেখা যাবে, কিন্তু এই চাঁদাবাদের সংস্কৃতি থেকে উঠে আসতেই হবে। এবং যেহেতু বিএনপি প্রত্যাশা করছে তারা ক্ষমতায় যাবে, তাহলে তাদের পক্ষে তাদের জন্য দায়িত্বটা বড় হয়ে দাঁড়ায় যে তারা চাঁদাবাজিটাকে অবশ্যই নির্মূল করবে। মানে বিএনপিকে আপনি এই পরামর্শ দিচ্ছেন, বিএনপি কি মানে বিষয়টি বুঝতে পারছে না এরকম এরকম ভাবছেন, নাকি নাকি করার কথা? কারণ ধরেন হেলাল ভাইরা, তারেক রহমান সাহেব তো হয়তো বিদেশে ছিলেন, কিন্তু হেলাল ভাইরা তো দেশে ছিলেন, তো তারা তো বুঝতে পারছে না, এটা বলা হেলাল ভাইদের প্রতি একদম অসম্মান করা হবে। আমি অসম্মান করতে চাই, কিন্তু কেন তোর বন্ধ হচ্ছে না, এটা আমার একটা খুব দুঃখের জায়গা, যে সমস্যাটা কোথায়। নাকি এখন আমরা, আমার প্রশ্নটা শেষ হয়নি, মানে নাকি আপনি পরোক্ষভাবে যে মানে অভিযোগটা করে রাখলেন সেটা কি না? পরোক্ষ এবং প্রত্যক্ষ দুইভাবেই ভাই। আচ্ছা, মানে একটা কথা, যে বিএনপি আওয়ামী লীগ যেভাবে চলে তাতে ওনাদের সিস্টেমের মধ্যে ইনবিল্ট চাঁদাবাজিটা আছে। এখন ওইটা তো আসলে নতুন বাংলাদেশে হওয়া উচিত না। তো সেজন্য আর কি ভাইদের প্রতি আবেদন রাখা যে এটা করে না। ঠিক আছে, নিশ্চয়ই আজুল বাড়ি হেলাল এটার জবাব দেবেন। ভালো হবে। আনাল ভাই, বাংলাদেশের সাথে বিবাদ আছে। জি, আমি কামরুল হাসান আপনার কাছে একটু আসতে চাই। একটা জাতীয় সরকার, আপনারাও বলেছেন যে জামায়াত ইসলাম সবাইকে নিয়ে একটা সরকার করতে চায়, তারা সরকারে আসলে সব দলকে নেবে, কিন্তু এখন তো বিএনপি তো থাকতে চায় না আপনাদের সঙ্গে, বা বিএনপি আপনাদেরকে রাখতে চায় না। সেই জায়গাতে তাহলে আসলে আপনাদের অবস্থান কি? ধন্যবাদ ৭১ টিভিকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যারা আছেন, শেখ আজিজুল বাড়ি হেলাল ভাই এবং শেখ ফজলুল করিম মারুফ ভাই। আলোচনা সভাগুলো শুনছিলাম। এখানে দুইটা বিষয়, একটা হলো জনাব তারেক রহমান খুব কনফিডেন্টের সাথে বলেছে যে তার দল ক্ষমতায় আসবেন। তো একটা দলের প্রধান হিসাবে তিনি এই কথা বলতে পারেন, এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক ঘটনা। তো আমার পার্সোনাল অবজারভেশন হলো যে বিএনপি বা তাদের জোট ক্ষমতায় আসার জন্য যে পরিমাণ মানে পাঞ্চুয়াল কর্মকাণ্ড দরকার ছিল সেটা তারা এনাফ করতে পারে নাই। বিশেষ করে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে, তাহলে তো সেটা আপনাদের জন্য সুবিধা, তাহলে তো সেটা প্রতিপক্ষ হিসেবে আপনাদের জন্য সুবিধা। তাহলে আমি তার সাথে একমত না আর কি, অর্থাৎ তারেক জিয়ার নেতৃত্বে তারা ক্ষমতায় আসছেন সেটার সাথে একমত না। তার কারণ হলো এটা যে তারা পাঞ্চুয়ালের সাথে প্রার্থী বাছাই করতে পারেন নাই, তারা প্রার্থী বাছাইতে চমক দেখাইতে পারেন নাই, তারুণ্যদেরকে খুব বেশি সংশ্লিষ্ট করতে পারেন নাই। বিশেষত তাদের প্রার্থীদের মধ্যে 167 জন আছেন যারা ঋণ বিভিন্ন ব্যাংক থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেছেন, এবং 49 জন আছেন যারা হলো ঋণ খেলাপি। তো এইরকম একটা প্রার্থীদেরকে নিয়ে ক্ষমতায় আসা, এটা একটা অবাস্তব চিন্তা। এক, 2 নম্বর হলো জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জাতীয় সরকারের যে আইডিয়া দিয়েছিলেন, উনি একটা বড় চিন্তা এবং দৃষ্টিভঙ্গির থেকে দিয়েছেন। সেটি হলো যে 17 বছর আমাদের দেশ এক ধরনের লুটপাটের মধ্য দিয়ে গেছে। সেই জায়গা থেকে আমরা আগামী 5 বছর যদি একটা স্থিতিশীল সরকার ব্যবস্থা বাংলাদেশকে উপহার দিতে পারি, যেই সরকার ব্যবস্থায় সকল পথ এবং মতের অংশগ্রহণের মধ্য দিয়ে ঐক্যমতের ভিত্তিতে একটা সরকার ব্যবস্থা পরিচালিত হবে, তাহলে বাংলাদেশের অর্থনীতি একটা মজবুত ভিতের উপরে দাঁড়াবে। তাহলে দায়িত্বশীল বিরোধী দল হলেও তো সেটা সম্ভব। বলেছেন যে আমরা জামাত ইসলাম যদি ক্ষমতায় আসি, মানে আমরা সরকারেই যেতে হবে, সরকারে গিয়েই একসঙ্গে সরকার পরিচালনা করে
দেশে স্থিতিশীলতা আনতে হবে, বিষয়টা এরকম না। যদি শক্তিশালী বিরোধী দল হয়, দায়িত্বশীল বিরোধী দল হয়, তাহলেও তো সেটা সম্ভব, সরকারের সঙ্গে মিলেও তো করা যায়। কারণ সরকারের সমালোচক না থাকলে তো ফ্যাসিস্ট হয়ে যায়, সেটা তো আমরা আগের সরকারের সময়গুলোতে দেখেছি। একটা বিরতির পরে আসি, আলোচনাটা একটু বড় করতে চাই, বিরতির পরে আসি, তাহলে সময় দিতে পারবো। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, তখন হেলাল ভাইয়ের কাছে দুটি প্রসঙ্গ আছে, সেই দুটি প্রসঙ্গ নিয়ে একটু সময় নিয়ে আসবো। একটা ছোট্ট বিরতির পরে ফিরছি। দেখে নিলাম সংবাদভিত্তিক টেলিভিশনগুলো আজকে কি শিরোনাম করেছে, কাছাকাছি শিরোনাম সবগুলোরই। আমরা যে আলোচনায় ছিলাম সেটাতে একটু কন্টিনিউ করতে চাই। আজিজুল বাড়ি হেলাল, আপনাকে একটু যুক্ত করব। বিরতির আগে দুটি পয়েন্টে আমার দুজন সহ আলোচক তারা এই প্রসঙ্গ দুটি তুলেছেন। আজিজুল বাড়ি হেলাল, আপনার কাছে একটু ফ্লোরটা দিতে চাই। প্রথমত হলো যে আমাদের একটা প্রতিযোগিতামূলক নির্বাচন, এটা খুবই প্রয়োজন ছিল 24-এর গণ অভ্যুত্থানের স্বার্থে। আমাদের যে সমস্ত দল নির্বাচনে অংশগ্রহণ করছে, বিএনপি সহ অন্যান্য জোট, তারা সবাই নির্বাচনের ব্যাপারে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। এতে বোঝা যায় যে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে। শেখ হাসিনার সেই আমিদামি নির্বাচন, সেই আপনার রিগিং ইলেকশন গুলো থেকে আমরা বেরোতে পারছি, এটা একটা বোঝা যাচ্ছে যে প্রতিযোগিতামূলক নির্বাচন এবং অবাধ সুষ্ঠু নির্বাচন এবং অ্যাকসেপ্টেবল টু অল, এই নির্বাচনটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু আমার বক্তব্য, প্রশাসনের বা বর্তমান সরকারের কাছ থেকে যে এই নির্বাচনকে যদি উৎসব মুখর করে গড়ে তুলতে হয়, এবং এটা প্রয়োজন উৎসব মুখর পরিবেশ, কিন্তু নির্বাচনের বিভিন্ন আইন কানুনের ফলে আমাদের প্রার্থীরা, আমি নিজেও একজন প্রার্থী, আমি দেখলাম যে আসলে মানে মানুষকে ভোটে আকর্ষণ করবার জন্য যে সমস্ত পন্থা আছে, এই সমস্ত পন্থাকে এখন নির্বাচন কমিশন বিভিন্ন আইন দিয়ে বন্ধ করেছে। আর একটা দেখলাম যে এই যে ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে বেশ কিছুটা কিন্তু পক্ষপাতিত্বমূলক আচরণ করছে বিভিন্ন যে আপনার প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এটা কিন্তু একটা অ্যালার্মিং, যে ভোট ইঞ্জিনিয়ারিং এর কথা যেটা বলা হচ্ছে, এবং এই প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারের নিয়োগের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েই গেছে। আর তাছাড়া বিভিন্ন দলের বিরুদ্ধে তো অনেক রকম অভিযোগ রয়েছে কিভাবে ভোটটা কারচুপি করা হয়, কারণ কি করা যায়, সেই সমস্ত অভিযোগ এখন আমি আর তুলতে চাচ্ছি না। আমি একটা কথা উত্তর দিতে চাচ্ছি। ফজলুল করিম মনে হয় বললো যে চাঁদাবাজিরা নাকি ইনবিল্ট, আবার জামাতের আমির বলল যে পেশাদার রাজনীতিবিদরা চাঁদাবাজের সাথে জড়িত। এই যে রাজনীতিবিদদের এইভাবে ইনসাল্ট করা, এইভাবে বক্তব্য দেওয়া, এটা কিন্তু কখনো রুচিসম্মত না। আপনি বাংলাদেশের সব রাজনীতিবিদ যে আপনার এই সমস্ত অপকর্মের সাথে জড়িত সেটা না। কিন্তু আমরা যদি এখন বলি যে সব ছাত্র চাঁদাবাজ, তাহলে কি এটা ঠিক হবে বলা? কারণ আমরা নিজেরাও ছাত্র যাম। যদি বলি সমস্ত মন্দিরের পুরোহিত খারাপ বা সমস্ত মসজিদের ইমাম খারাপ, হয়তো দু একজন খারাপ হতেই পারে, কিন্তু এইভাবে গড়ে পর্দায় কথা বললে আসলে রাজনীতির ভাষাটা আর হলো না। এখন যেটা বলছি যে চাঁদাবাজটা কিন্তু এরা কেস অফ ইন্ডিভিজুয়াল, একটা ইন্ডিভিজুয়ালের ঘটনা। এটা একটা কেস, ইট ইজ নট এ কেস অফ পার্টি বা অর গ্রুপ। একটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত থাকে না যে আমার নেতাকর্মীরা চাঁদাবাজি করবে। চাঁদাবাজি যে করে সে একটা ইন্ডিভিজুয়ালকে, সে নিজে করে আপনার দলের একটা ছাতা ব্যবহার করতে চায়। এখন দেখতে হবে যে এই লোকটাকে দল আশ্রয় দিচ্ছে কিনা। যেমন দেখেন, আমরা যতগুলো অভিযোগ পেয়েছি, বিএনপি সমস্ত অভিযোগ কিন্তু আমরা তদন্ত সাপেক্ষে তার একটা বিচার ভিত ব্যবস্থা করেছি। কিন্তু আপনি বলুন, আর কোন রাজনৈতিক দল বিএনপি ছাড়া কেউ এই বিষয়টা স্বীকারই করতে চায় না যে তার দলের নেতাকর্মীরা চাঁদাবাজের সাথে যুক্ত হতেও পারে, এবং যাদের নাম এসেছে পত্রিকায়, টেলিভিশনে, তাদের বিরুদ্ধে প্রথমেই বলে যে ডিনাইল এই টেন্ডেন্সি। এটা কি আপনার কি সবাই দুধে দেওয়া তুলসী পাতা? আমি বলছি যে চাঁদাবাজি is a case of individual. It is not a case of মানে গ্রুপ পলিটিক্স or any political parties. একজন ইন্ডিভিজুয়াল এই কেসটা করার পরে আপনার একটা রাজনৈতিক দলে প্রশ্রয় দিই। আমরা তো সেটা প্রশ্রয় দিচ্ছি না। আপনি যখন ডিনাই করেন তখন তো মনে হয় আপনি প্রশ্রয় দিচ্ছেন, তাই না?
আমরা দৃঢ়ভাবে বলছি, চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই এবং রাজনৈতিক পরিচয় হতেই পারে না। কিন্তু আপনাকেও কিন্তু একই ভাবে এটা উচ্চারণ করতে হবে। আমরা চাচ্ছি যে একটা সুন্দর পরিবেশে নির্বাচন, জি। নির্বাচনে আর কামরুল হাসান বলছিলেন একজন যে বলল, আপনাদের মানে প্রার্থী ভালো হয়নি। আমাদের প্রার্থী ভালো না হলে তো আমরা জিততে পারবো না, তাই না? তাদের না, সেটা তো প্রার্থী তাদের ভালো জন্যই হলে জিততে সুবিধা। পারবে। জি। এটা সে এই পরামর্শ দেওয়ার জন্য আমরা হেলাল ভাই, নির্বাচন, এলাহি এখন নেওয়াজ খান চেষ্টা একটা করছে না। এলাহি নেওয়াজ খান একটু যুক্ত করতে চান আপনার না সঙ্গে। না, আপনার সাথে যে চাঁদাবাজির যে বিষয়টা, সেটা একদম ঢালাওভাবে বলাটা যেমন ঠিক না, তবে আমাদের যে অভিজ্ঞতা, আমরা যেটা দেখে আসছি, যে আসলে যে দল সরকারে থাকে মূলত ওই সরকারি দলের লোকজনই চাঁদার সাথে বেশি ইনভলভ থাকে। যেমন যদি গত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং তাদের লোকজন সমস্ত ঢাকা শহরের সব জায়গায় চাঁদাবাজিটা নিয়ন্ত্রণ করছে। বিষয়টিতে এরকম যে আসলে যারা যখন সরকারে থাকে যে দল, তারাই মূলত চাঁদাবাজি করে, এবং এই ব্যাপারটা এইভাবেই হওয়াটা উচিত। মানে আলোচনাটা যে না, সমস্ত পাওয়ারে পেশাদার থাকলে চাঁদাবাজি করতে তো পাওয়ার লাগে। হ্যাঁ, কারণ চলে যায় যেমন আওয়ামী লীগের এই 15 বছরে বিএনপি বা অন্য কোনো দলের পক্ষে কোথাও চাঁদা উঠানো অসম্ভব ব্যাপার ছিল। কিন্তু এই কথাটা এইভাবেই বলা উচিত যে সরকারে গেলে আপনারা চাঁদাবাজিটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন। হ্যাঁ, না মানে সেটা তো কিন্তু হেলাল আমি ভাই একটু বলছিলেন নিয়াজ ভাই যে একটু বলি, যদি আমি একটু নিয়াজ ভাই একটু প্রশ্রয় না বলি, দিলে, জি আমি একটু বলি, আমরা একটা বৃহৎ রাজনৈতিক দল, আমরা সরকারে যাই আর বিরোধী দলে যাই, আমাদের রাষ্ট্রের প্রতি একটা দায়িত্ব, একটা ডিউটি, একটা রেসপন্সিবিলিটি আছে। সুতরাং এখান থেকেও কিন্তু আমরা সরকারে যাই আর না যাই, এই সমস্ত সমাজ বিরোধী, এই সমস্ত চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের কণ্ঠকে সোচ্চার করতে এবং প্রতিহত করতে হবে। এখন দেখেন, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে চাঁদাবাজিটা এটা একটা ব্যক্তি মাথা থেকে আসে, মানে কেস অফ ইন্ডিভিজুয়াল। আপনি যদি স্টাডি করেন, এটা ইন্ডিভিজুয়ালের একটা ভাবনা। এইটাকে যদি কোনো পলিটিক্যাল পার্টি আশ্রয় প্রশ্রয় দেয়, তখন এটা পলিটিক্যাল চাঁদাবাজি হচ্ছে, তাই না? ওই ইন্ডিভিজুয়াল করে কি, চাঁদাবাজিটা করে বা অন্যায়টা করে পলিটিক্যাল পার্টির কাছে শেল্টার চাই। পলিটিক্যাল পার্টি যদি সেখানে প্রশ্রয় না দিয়ে তাকে আইনের আওতায় আনে, আমরা কিন্তু অনেক ব্যক্তিকে যারা আমাদের দলের সাথে তাকে গ্রেপ্তার করতে পুলিশকে আহ্বান জানিয়েছি এবং গ্রেপ্তার করি এবং মামলাও দিয়েছি। আমরা আমাদের দলের নেতা কর্মী হয়তো কোনোভাবে কমিটি ঢুকছে, আমার নাম মামলাও দিয়েছি। মানে আমরা কতটা সোচ্চার এই সমস্ত দমনের ব্যাপারে। শুধু সরকারে গেলেই যে দমন করবো, বিরোধী দল থাকলে দমন করবো না, এটা না। আমার বক্তব্য, আমাদের প্রতিদ্বন্দ্বী বন্ধু প্রতিম যে আরো দলগুলো আছে, তারা তো বিষয়টা স্বীকারই করে না যে দে অল আর অ্যাঞ্জেলস, দে আর ফ্রম দ্য হেভেন, তারা এই পৃথিবীর মানুষ না। এইটাই আমার সমস্যা যে আপনার এলাহি নেওয়াজ খান। অন্য আরেকটা প্রসঙ্গে আসি, আমার মনে হয় আমরা এটা মানে অনেকটাই বুঝেছি। আরেকটি মন্তব্য, জামায়াত আমির মন্তব্য করেছেন যে আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, এবং তিনি বলেছেন যে তিনি তার ভাই মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন, সেই প্রসঙ্গ এনেছেন এবং বলেছেন যে বর্তমান বাংলাদেশের চিত্র দেখলে তিনি হয়তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না। আরও অনেক বক্তৃতার মধ্যে তিনি এটি বলেছেন এলাহি নেওয়াজ খান। আমি এই কথাটা যাওয়ার আগে একবার আমাদের ওবায়দুর রহমান একটা কথা বলেছিলেন। তিনি বিএনপি আওয়ামী লীগ করতেন, পরে বিএনপিতে গেলেন। কোনো বিরোধী দল থেকে প্রশ্ন তুলছেন যে ভাই আপনি তো সব সরকারে একবারে সরকার। তা এমন একজন, আমি ঠিক নাম বলতে চাই না, ওনারা কয়েক ভাই ভাগ করে পলিটিক্স করেন এক জায়গায়। তো ওবায়দুল বলছিলেন যে ভাই আমি তো এক বাপের এক ছেলে, আমাকে ঘুরে ফিরেই করতে হয়। আপনারা তো 5 ভাই 5 রকম। বাংলাদেশে হয় কি, ফ্যামিলিগুলি একই ফ্যামিলিতে একজন বিএনপি করে, একজন জামাত করে, একজন আওয়ামী লীগ করে। এই তো আমাদের দেশ। সুতরাং জামাতের আমিরের একটা শহীদ পরিবারের সন্তান হতেই পারে। আমি তার ভাই মুক্তিযুদ্ধে, চাস্তবায়ক যে হোক, মুক্তিযুদ্ধ করে শহীদ হতে পারে। এটা কিন্তু অস্বাভাবিক ব্যাপার না। ব্যাপারটা হলো যে আমার মুক্তিযুদ্ধের স্পিরিটটাকে ধারণ করছে কিনা, আমরা স্বাধীনতা যুদ্ধের স্পিরিটটা ধারণ করছি। একটু বলি নিয়াজ ভাই, এই কথাটা কি ঠিক যে বর্তমান বাংলাদেশের অবস্থা দেখলে নাকি মুক্তিযোদ্ধায় যেতেন না? তার মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করছেন যে বর্তমানে বাংলাদেশের অবস্থা যত খারাপ হোক কিন্তু মুক্তিযুদ্ধায় যেতাম না, এই কথাটা আপনি একটু বিশ্লেষণ করেন।
না, মুক্তিযুদ্ধে যেতাম না হয় কি, ওই যে বাংলাদেশ যখন পাকিস্তান হলো, এদেশের লোকই তো মূলত পাকিস্তান করেছিল। এদেশের লোক 46-এর ইলেকশনে এরাই আজান দিয়ে ভোট দিয়েছে, মানে 90% সিট পাস করেছে। তারপরে যখন খারাপ অবস্থা দেখেছে এই লোকেরা বলে আহা ব্রিটিশ আমলই ভালো ছিল। এইটা হলো একটা আফসোস, আমাদের লোকদের স্বাভাবিক থাকে যায়। কিন্তু মূলত হলো যে স্বাধীনতা যুদ্ধ যেটা হয়েছে এটা যেমন এটা তো আপনি আমজনতার কথা বলছেন, কিন্তু আপনি দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বশীল এভাবে জামাতের বলাটা ঠিক দাবি না। করেন। যদি কেউ বলে থাকেন না, অন্যায় জামাতের বলেছেন। জামাতের আমি যে আমির, কথাটা তিনি তো একটা- আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে এলাইয়াস ভাই, জামাতের আমির, তিনি একটা পার্টির প্রধান, তিনি যখন বলছেন যে বর্তমান বাংলাদেশের অবস্থা দেখলে মুক্তিযুদ্ধে যাওয়াই উচিত ছিল না, তার মানে কি তিনি মুক্তিযুদ্ধকে অস্বীকার করলেন? এটা তো আমজনতার কথা না। ওই যে পাকিস্তান ভালো ছিল, বাংলাদেশ ভালো ছিল, 47-এ ব্রিটিশরা ভালো ছিল, এটা তো আমজনতার কথা। কিন্তু একজন খাস জনতা, একটা পার্টির প্রধান, তিনি এখন 71-এর মুক্তিযুদ্ধে আমরা যে দেশ স্বাধীন করলাম, দেশটা বানালাম, সেই দেশে বলছেন যে দেশের এখন যে বর্তমান অবস্থা, তাহলে আমি 71-এ মুক্তিযুদ্ধ করতাম না। বাকি দুজনের That মন্তব্যটাও means- একটু নেই। আজিল বাড়ি হেলাল, কামরুল হাসান, জি। আপনি ভাই আমাকে একটু সময় দিতে হবে, এর আগে আমি সময় পাই নাই প্রথমবারের আলোচনায়। সেখানে বেশ কয়েকটা বিষয় আমার একটু বাকি ছিল। নাম্বার 1 হলো আপনি বলেছিলেন না, এই যে প্রসঙ্গটা একটু শেষ করি, তারপরে আপনাকে আমি সময় আমি দেবো আর একটু টোটাল। এক এক করে শেষ করছি ভাই, এক এক করে শেষ করছি। সেখানে আমরা প্রথম কথা হলো আগামী 13 তারিখ বোঝা যাবে যে বাংলাদেশে কারা ক্ষমতায় আসছে, সেটি 13 তারিখ প্রমাণ হবে। নাম্বার 1। নাম্বার 2 হলো বাংলাদেশ জামায়াত ইসলামীর ইতিহাস হলো আমরা সবসময় দলের চাইতে রাষ্ট্রকে হলো গুরুত্ব দিই। এবং আমাদের 91 সালের একটা ঘটনা আমি আপনাকে বলি। 91 সালে যখন বিএনপি 140টা আসন পাইলো, আওয়ামী লীগ 88টা আসন পাইলো, কেউ কেউ সরকার গঠন করতে পারছিল না, একটা অচল পরিস্থিতি তৈরি হলো। সেই সময় জামাত জাতীয় স্বার্থে বিএনপিকে সমর্থন দিয়েছে, উইদাউট ফ্যাসিলিটিজ, কোনো স্বার্থ ছাড়া, মানে জামাতের স্বার্থ ছাড়া দেশের স্বার্থে হলো সমর্থন দিয়েছে, যেই সমর্থনের বদৌলতে বিএনপি ক্ষমতা আসছেন বা সরকার গঠন করছেন। তারপরে হলো আমিরে জামাত গতকালকের একটা সমাবেশে বলছেন মেহেন্দিগঞ্জ বরিশালে যে জামাতের বিজয় আমি চাই না, আমি বিজয় চাই 18 কোটি মানুষের বিজয়। তো 18 কোটি মানুষের বিজয় তখনই হবে যখন সত্যিকার অর্থে মানুষের হলো মর্যাদা নিশ্চিত হবে, সাম্য নিশ্চিত হবে, ইনসাফ নিশ্চিত হবে। তারপরে হলো মানুষ যে নিরাপত্তাহীনতায় ভুগছেন সেই জায়গা থেকে মুক্তি পাবে, নিরাপত্তা নিশ্চিত হবে। মানে সবই তো মুক্তিযুদ্ধের স্পিরিট। আপনি যেগুলি বললেন এগুলো তো মুক্তিযুদ্ধের স্পিরিট। উনি সেই জায়গাটাই বলেছেন, অন্য কিছু বলেননি, এবং সেটাই বলছেন যে সেটা তাহলে হলে আলটিমেট মানুষের মুক্তি নিশ্চিত হবে। মানে তাহলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলে আজকের বাংলাদেশ কি হতো? আর আজকের বাংলাদেশ না হলে যেগুলো করার কথা এখন বলছেন এগুলো কি বলতে পারতেন? চাঁদাবাজির ঘটনাটা এটা কেস অফ ইন্ডিভিজুয়াল বলছেন। তা আমি বলবো যে হেলাল ভাই, আপনারা 7,000 প্লাস হলো শুধু এই টাইপের অকারেন্সের ঘটনায় আপনি দল থেকে বহিষ্কার করেছেন। আপনার একজন এমপি আজকেও হলো চট্টগ্রাম 13 আসনের এমপি সরওয়ার জাহান নিজাম ভাই বলছেন যে আল্লাহর রাস্তা আপনারা 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ করেন। এর আগে বরিশালের শরফুদ্দিন আহমেদ শান্টু ভাই ওইভাবে বলছেন যে চাঁদাবাজি ইলেকশনের আগ পর্যন্ত বন্ধ করেন। তো একটা দলের যখন এই রকম পরিস্থিতি হয় এবং সেইটা আসলে ইন্ডিভিজুয়াল কেস বলা যায় না, মানে সেটা তো তাহলে আপনাদের জন্য ভালো, আপনাদের জন্য ঘটনা। হ্যাঁ, সেটা আপনাদের জন্য ভালো। তাহলে আমরা যদি একটু প্রসঙ্গে আসি, আমরা তো এটা বলছি, জামাত কি বলছে? আমরা তো বলছি যে ভাই চাঁদাবাজি করো না, অমুক করো না, তমুক করো না, চাঁদাবাজি। আপনারা কি করলেন? আপনারা কি বলেছেন এই ব্যাপারে? আপনাদের বক্তব্য কি এই চাঁদাবাজি বিষয়ে? আপনারা কি মানে অল আর এঞ্জেলস না? আমরা যে সিস্টেমের মধ্য দিয়ে আমাদের জনশক্তিকে গড়ে তুলি, এই সিস্টেমের মধ্য দিয়ে চাঁদাবাজি করার সুযোগ নাই। এরপরও আমি তো দেখি, শোনেন, আমি তো দেখি আপনাদের সিস্টেমে, আমি শোনেন আইনে তার সর্বোচ্চ শাস্তি হোক। মানে আমরা আগের আলোচনাতেই আবার যুক্ত হয়ে গেলাম। আমি পরের যে টপিক, আপনাদের একটু অ্যাঙ্কর একটু বলি যে সে বলছে তাদের সিস্টেমে চাঁদাবাজি সম্ভব না।
আমার এই 40 বছর রাজনৈতিক জীবনে আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি, আমি দেখলাম যে জামাত ইসলামের যে সিস্টেম, এতে চাঁদাবাজিকে উৎসাহিত করায়। প্রত্যেকটা ছেলে চাঁদা দিতে বাধ্য, চাঁদা ছাড়া জামাত ইসলাম করা সম্ভব না। আপনাকে চাঁদা হয় নিজের পকেটে দিতে হবে অথবা মানুষের কাছ থেকে এনে দিতে হবে। ভাই, আপনাদের এখানে চাঁদাবাজি একটা আপনি exception। হেলাল ভাই খুব ভালো সেজন্য করে আমি বলছি বলছেন, যে এটা আমাদের তো অন্যের বক্তব্য এটাকে স্পষ্ট, চাঁদাবাজি বলে না। তাদের বক্তব্যটা বরং স্পষ্ট অন্যের করা পক্ষ উচিত। থেকে না, আর অতএব এই বিষয়টা চাঁদা এখন আলোচনা চাঁদাটা তো বন্ধ আমরা করা আগে উচিত। দেখেছি অন্য একটা ক্ষমতার বিষয় সঙ্গে রাখেন না। যুক্ত, মানে সরকারে আসলেই আসলে তখন তাহলে পাঁচ না তারিখের পাওয়ারটা পরে আসে, কারা পাওয়ার ছাড়া তো ক্ষমতায় চাঁদা নেওয়া যায় না। 5 তারিখের এখন পরে কারা ক্ষমতায় এখন আছে? আপনারা কেন তো হলো? পাওয়ারে আসেননি। 5ই আগস্টের পরে আজ এগুলো- পর্যন্ত সকল জায়গায় বিএনপি রিপ্লেস হলো, সুতরাং- এখন বিএনপি ক্ষমতা নেই। আচ্ছা, এটা মানে চাঁদাবাজি ক্ষমতার সাথে কানেক্টেড, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কামরুল হলো হাসান, এই রক্ত মানে মাংসের সাথে connected। আচ্ছা, এই প্রসঙ্গটা থাক, এই থাক, কামরুল হাসানের সাথে আমি- এটা নিয়ে আলোচনা আমি- করতে ইচ্ছে করছে না। হ্যাঁ। ওর ভিউজ এরিয়া অনেক কম, ও হয়তো সামান্য কয়দিন রাজনীতি করছে, এখনো বলছে না, দলের তাহলে পক্ষে তাহলে আমরা বলবেই। একটু জামাত আমি জামাত এই আমিরের এই মঞ্চে মন্তব্যটা থাক, নিয়ে আমরা যেটা আলোচনায় যেটা নিয়ে আমরা যাই। আলোচনায় ছিলাম আসলে। তো জি, কামরুল হাসান। জি, 71 ইস্যুতে খুব স্পষ্ট কথা যে বাংলাদেশ জামাত ইসলামী 71কে ওন করে বাংলাদেশের রাজনীতি করে, এটা খুব স্পষ্ট। এই ব্যাপারে কোনো হলো দ্বিধা থাকার কথা না, এবং এটা বহু আগে বহুবার বহু জায়গায় বহুখানে সব জায়গায় এটা বলা হয়েছে। সেকেন্ড হলো জামাত ইসলাম মুক্তিযুদ্ধের যে চেতনা, এই চেতনা বাস্তবায়নে কাজ করছে। না, তাহলে একটা হেলাল ভাই যে বাংলাদেশ হেলাল ভাই যে কাজ অভিযোগটা করছে, করলেন একটা যে এই মানবিকতা বক্তব্যের যে বাংলাদেশ ব্যাখ্যা কাজ জামায়াত করছে, আমিরের, এবং সেই যে জায়গাটা বর্তমান নিশ্চিত না হওয়ার ফলেই বাংলাদেশের 24 আসছে। হ্যাঁ, বাংলাদেশের মানুষের বর্তমান- মধ্যে প্রচন্ড হতাশা কাজ করছে। বর্তমান বাংলাদেশের এই চিত্র জিনিস দেখলে থেকে আমিরে জামাত বলেছেন, এবং এটা শুধু আমিরে জামাতের কথা না, এটা মুক্তিযোদ্ধাদের কথা। আমিরে জামাত আজকে সিরিয়াস মিস্টেক করছে। না, মুক্তিযোদ্ধারা কখনোই বলেন না, মুক্তিযোদ্ধারা কখনোই এটা বলেন না। সিরিয়াস মিস্টেক করছে। হ্যাঁ, নিয়াজ ভাই। না, এই প্রসঙ্গে আমার কথাটা শেষ হয় নাই, যেটা যে জি জি 71 সালের যুদ্ধটা সত্য এবং বাস্তব, এটা কারো পক্ষেই কেউ যদি বলে আজান দিয়া যে এটাই মানি না, তারও না মানার কোনো কারণ নাই। দ্বিতীয় যে কথাটা সেটা হলো সেটা হলো যে পৃথিবীতে আর কোনো দেশ নাই যে অর্ধ শতাব্দীর পরেও তার স্বাধীনতা নিয়ে এত উদ্বিগ্ন থাকে, উৎকণ্ঠিত থাকে। এই বুঝি গেল আমার স্বাধীনতা, এই বুঝি গেল স্বাধীনতা, এটা বুঝি আর বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোনো দেশে হয় না। তা আমাদেরকে জন্য এটা গত ফ্যাসিবাদী শাসন আমাদের অন্তত এইটা শিখিয়েছে যে একটা ঐক্যবদ্ধ জাতি ছাড়া আমাদের সামনে নতুন ভবিষ্যৎ গড়ার কোনো অবস্থান নাই। সেই জায়গাটা নির্মাণের জন্যই এবারকার নির্বাচনটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, যেটা আজিজুল বাড়ি হিলাল প্রথমে বলেছে যে এইটা আমরা চেয়েছিলাম। তা আমরা আশা করি যে আর নির্বাচনে এই ধরনের কথা এবং বক্তব্য এই নির্বাচনকে আমি মনে করি যে প্রাঞ্জল করছে। আচ্ছা, মানে এটা এক্সপেক্টেড, মানে এগুলো আসবেই প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নানানভাবে। জি, শেখ ফজলুল করিম মারুফ, আপনি কিছু যদি যুক্ত করেন এই প্রসঙ্গে। আমি তো আপনাদের সংবাদ শিরোনামগুলো শুনছিলাম। জি, বাংলাদেশে একটা দ্বিদলীয় বাইনারির মধ্যে ঢুকে গেছিল, দ্বিদলীয় রাজনীতির মধ্যে। এবার প্রত্যাশা ছিল যে একটা বহুদলীয় রাজনীতি হবে, কিন্তু মিডিয়াগুলো, আমি জানি না এটা কি মানে ইচ্ছাকৃত না কেন, কি আবারও সেই দুই দলীয় রাজনীতির মধ্যে নিয়ে আসছে। বিএনপি জামাত, আগে ছিল বিএনপি বিএনপি জামাত। ভাই আজকে বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশে আমিরও অনেকগুলো সমাবেশ করেছে, আমরা একেবারে প্রথাসিদ্ধ ভাবে নিউজগুলো পাঠিয়েছি, অনেক সাংবাদিক গিয়েছেন কিন্তু কেউ সেটা আনেন নাই। এটা ভাই আপনার মাধ্যমে আমি সাংবাদিকদের প্রতি একটু মানে আমার মনের ব্যথাটা জানায় রাখলাম। না, নিশ্চয়ই এটা নোটিস করতেই পারেন আপনি। দ্বিতীয় যে বিষয় সেটা হলো যে ধর্মের নামে বিভক্তি জামাতে। আমি কিন্তু আলাপে এই প্রসঙ্গটা রেখেছিলাম আপনাদের, এটি দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত, চরমোনাই পীর বলেছেন। এটা আমি আসতাম, যদিও আপনি আগেই বলেছেন। জি ভাই, আমার যেটা আসি যে ধর্মের নামে বিভক্তি, এটা বাংলাদেশে খুব বেশি হয় না। এটা একদল স্বার্থান্বেষী একেবারে ক্ষুদ্র একটা অংশ বিভক্তি করে, কিন্তু বাংলাদেশের বড় দলগুলো ধর্মের নামে বিভক্তি করে না। এখন জামাতের আমির এটা বলছেন, এটা ওনার ভেতরকার কোনো মানে আছে না যে ঠাকুর ঘরে কেড়ে কলা খাই না, ওইটা কিনা আমার একটা সন্দেহ আছে। আর ভাই ভাই আমিও রাজনীতি করি, কিন্তু ভাই এটা অসুবিধা, দলের নাম দিয়ে দাদাবাজি হয় ভাই, আমি নিজে শিক্ষার এর জন্য আর কি ভাই কষ্ট পায় না। আর একটা কথা যেটা যে 71 নিয়ে যেটা আসছে, আমি আজকে কামল ভাই কষ্ট পায় না, সেটা হলো যে আমি প্রচুর জামাতের শিবিরের ছেলের সাথে মিশছি, কিন্তু এই কথাটা সত্য যে 71কে জামাতের লোকজন এখনো ওন করে না ভাই।
শুধু পলিটিক্যাল বক্তব্য দিয়ে না, আপনারা যদি পারতেন টাইম মেশিনে গিয়ে আপনি 71-কে ঘুরে ফেলতেন এবং কথাবার্তায় বিভিন্ন জায়গায় সুযোগ পাইলেই 71 এটা ঠেস দেওয়ার একটা চিন্তা করেন। সুযোগ পাইলে 24-এ 71-এর মোকাবেলা দাঁড় করান, সুযোগ পাইলে 71-এ হ্যান্না ত্যান্না ভারত বিরোধিতা। আমি বলি ভাই, বাংলা বিশ্ব রাজনীতির দিকে সামান্যতম বোঝে 71 আমাদের অবধারিত ছিল এবং এটা আমাদেরকে একটা আইডেন্টিটি তৈরি করছে। এখন এই আইডেন্টিটিটা বাংলাদেশ আজকে 54 বছর পরেও এটা শুধুমাত্র টিকিয়ে রাখতে হলো আপনারা যদি পরিষ্কার করে 71-এর জায়গায় চলে আসতেন জিনিসটা হইতো না। আসলে এলাহিনা সুন্দর বলছেন যে 54 বছর পরে 55 বছর পরে এখনো 71 নিয়ে কথা বলতে হবে, কিন্তু তো সবার এই বিষয়। তো এই জায়গাতে জামাতের দায়টা আছেই, আসলে জামাতের আমির সেটা তিনি বলে ফেলছেন, আসলে সুন্দর হয় নাই, মানে 71টাকে আবার ইস্যু বানানোটা ঠিক হয় নাই, এইটুকুই। আর ভাই যেটা ধরলেন যে ওই আমাদের যে ইস্যুটা সেটা যে পরবর্তী আলোচনা আনেন, জি, না আমরা একটা বিরতি নিয়ে আসি, এটি আলোচনায় রাখা আছে টপিক হিসেবে। একটা ছোট্ট বিরতি নিয়ে দর্শক ফিরে আসছি 71 জার্নালের সঙ্গে পাবো আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। আমরা বিরতির আগে যে প্রসঙ্গটি নিয়ে আলাপ করছিলাম, যেটা নিয়ে কথা বলবো, জানিয়ে গিয়েছিলাম বিরতির আগে। বাংলা ট্রিবিউন এরকম শিরোনাম করছে, চরমোনাই পীর বলেছেন যে দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত। যদি এটা শুরু করব কাকে দিয়ে? কামরুল হাসান, আপনাকে দিয়ে শুরু করে এই অভিযোগের বিষয়। আমাদের ব্যক্তিগত আমরা দীর্ঘদিন একসাথে আন্দোলন করেছি, বিভাগীয় সমাজগুলো করেছি। কোনো কারণেই, যে কারণেই হোক, আমাদের সাথে রাজনৈতিক সমঝোতাটা হয়নি, মানে ইলেকশনের সমঝোতাটা। তো না হওয়ার পর থেকেই ওনারা বেশ কিছু কথাবার্তা বলছেন। আসলে আমরা এই কথাবার্তাগুলোকে ওইভাবে ডিপেন্ড করিনি কখনো। আজকে যেটি বলছেন এটা আরো কয়েকবার বলছেন, শুধু আজকে বলছেন এরকম না। তো এটা উনি একজন রাজনীতিবিদ হিসাবে বলার জন্য বলেছেন। জামাত ইসলামী এদেশের জনগণের উপর, আল্লাহর উপরে আস্থা, বিশ্বাস, ভরসা, আর জনগণকে আমরা হলো বিশ্বাস করি। জনগণই আমরা মনে করি যে জনগণের ভোটেই আমরা হলো ইনশাআল্লাহ ক্ষমতায় আসবো। সুতরাং ওই যে অন্যান্য দেশের উপরে ভরসা করা বা এক পাল্লায়, হেফাজতের আমির একটা মন্তব্য করেছেন। সেকেন্ড ব্যাপার হলো যে, জি আপনি শেষ করেন। জি, সেকেন্ড ব্যাপার হলো যে আমরা সবসময় বলেছি যে বাংলাদেশ একটা দেশ হিসাবে আমরা আমাদের প্রতিবেশী বলি, বহির্বিশ্ব বলি, এই জায়গা থেকে বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নাই। সেজন্য জামাত ইসলাম ক্ষমতায় আসলে আমরা সকলের সাথেই মর্যাদাপূর্ণ সম্পর্ক হলো নিশ্চিত করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণের জন্য যেই সম্পর্ক হলো মর্যাদা, সম্মান এবং ইজ্জত স্বার্থের জন্য জরুরি, সেই জায়গাটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। মানে স্বার্থের জন্য ভারতের সঙ্গেও থাকা যাবে, চলা যাবে, জনগণের এবং দেশের স্বার্থে। আচ্ছা, সকল দল রাষ্ট্রের সাথে আমরা হলো সম্পর্ক রাখবো, এটা তো স্বাভাবিক কথা। আপনি কি ভারতকে বাদ দিয়ে ফেলতে পারবেন? আপনি কি আমেরিকাকে বাদ দিতে পারবেন? মানে যে পররাষ্ট্রনীতি আমরা এতদিন ধারণ করে এসেছি সেটাই থাকছে যদি জামায়াত ক্ষমতায় আসে। ওকে, হেফাজতের আমির আরেকটি মন্তব্য করেছেন, এটা নিয়েও আপনার মন্তব্যটা একটু নিয়ে তারপরে আমি আলোচনায় যাই। জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া হারাম তিনি বলেছেন। মুসলমানদের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া জায়েজ হবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি এই মন্তব্য করেন। জি, সমস্ত মুসলমানদের বলুন তাদের ভোট দেওয়া জায়েজ হবে না, হারাম। মানুষ অনেক বয়স হয়েছেন, উনি বিশ্রামে গেলে জাতির জন্য ভালো হয়, কারণ উনি কি কথা বলছেন, উনি আসলে এটার ব্যাপারে নিজে ওয়াকিফাল কিনা, অথবা অন্যরা এটাকে চাপায়া দিচ্ছে কিনা, এই বিষয়টা নিয়ে একটা কনফিউশন আজকে গত কয়েকদিন আমি কওমি অঙ্গন বেশ আলাপ আলোচনা দেখেছিলাম। আমরা এটা নিয়ে ওনাকে কথা বলিনি। এবং আপনি খেয়াল করবেন জামাত ইসলামের একটা পলিসি আছে, পলিসি হলো যে আমরা বিশেষ করে ধর্মীয় যে ব্যক্তিবর্গরা আছেন তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের সাথে আমরা আসলে ডিবেটে যেতে চাই না। কারণ হলো আমরা মনে করি আমরা আলাপ আলোচনা করলে, বসলে একটা সময় এই ভুল বোঝাবুঝিগুলো দূর হবে, সমাধান হবে। তো যার ফলে ওনারাও মানে এই যে তার মানে একসঙ্গে বসলে কথাবার্তা বললে কি হারাম বিষয়টা হালাল হবে?
না এটা 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 হলো উপলব্ধির গ্যাপ, এটা হলো জানা শোনার গ্যাপ, মিসআন্ডারস্ট্যান্ডিং, অন্য কোনো ব্যাপার না। জামাত ইসলামী কাফের হওয়া, মুনাফিক হওয়া, তারপরে ভোট না দেওয়া হারাম, এই সেই যে কথাগুলো, এগুলো হয়তো কোনোভাবে উনি মিসগাইডেড হয়েছেন, সেই মিসগাইডের অংশ হিসেবে উনি এই কথাগুলো বলেছেন। একটা জিনিস দেখেন, মানে উনি বলেছেন যে উনি বলেছেন আমরা ওনাকে সামনে রেখে মওদুদির জামায়াতের সঙ্গে জিহাদ করছি, নির্বাচন আমি বুঝি না, এটি জিহাদ। জামায়াত ক্ষমতা এলে ইসলামের গোড়া কেটে যাবে, ইমানের গোড়া কেটে যাবে। এ সময় তিনি জামায়াত ইসলামীকে রক কাটার গোষ্ঠী বলে উল্লেখ করেন। আপনি এই টাইপের বক্তব্য আরো অনেক দিয়েছেন, আমি বলেছি আচ্ছা, অনেকবার এই বলেছেন। টাইপের বক্তব্য দিয়েছেন। কিন্তু একটা জিনিস হলো যে আপনি একজনকে বলবেন আপনি মুনাফিক, একজনকে বলবেন আপনি আপনাকে ভোট দেওয়া হারাম, আপনাকে ভোট দেওয়া, একই সাথে উনি বিএনপি কে ভোট দিতে বলছেন। তো উনি হয়তো কোন বিবেচনায় বিএনপির এত চাঁদাবাজির অভিযোগ, আচ্ছা, বাইতুল মোকাররমের খতিব সাহেবও তো হত্যার অভিযোগ, জি, এত হলো বাইতুল মোকাররমের খতিব সাহেবও কিন্তু মুনাফিক বলেছেন। 18 বছর আমরা যে বিশৃঙ্খলা, 18 মাসে যে বিশৃঙ্খলা দেখলাম, তো এত কিছুর পরে উনি কিন্তু বিএনপি কে ভোট দিতে বলছেন। তো যাই হোক, এটা হয়তো কোনো কারণে ওনাকে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আচ্ছা, আপনি সেরকম মনে করছেন। একটু শেখ ফজলুল করিম মারুফ, একটু মারুফ ভাইয়ের কাছে যাই। শেখ ফজলুল করিম মারুফ। আলহামদুলিল্লাহ। জি ভাই, প্রথম কথা হলো আমাদের আমির যেটা বলছেন, এক পাল্লায় আমেরিকা এক পাল্লায় ভারত, কথাটা রূপক অর্থে, রূপক এই অর্থে যে ধরেন জামাতে ইসলামী তাদের সূচনাই হইলো শরিয়া প্রতিষ্ঠা করার জন্য। আপনি যদি মাওলানা মওদুদি পড়েন, তাহলে বর্তমান জামাত ইসলামকে মাওলানা মওদুদির রেফারেন্স দিয়েই ইসলামী দল না এটা প্রমাণ করা যায়। তো সেই একটা দল যাদের শত শত শহীদ হলো ইসলাম কায়েম করার জন্য, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করার জন্য, নির্বাচন যখন আসলো, যখনই একটু জয় জয় দেখা যায়, তখনই শরিয়াটা বাদ হয়ে গেল। ভাই যে বললেন না যে আমাদের সাথে সমঝদার ভাঙছিল আসন নিয়ে, ভাই মানে আরবিতে একটা কসম করো আল্লাহ বলে একটা কথা আছে, হ্যাঁ, সেটা দিয়ে বলি যে আসন বড় একটা মূল কথা। মারুফ ভাই, আসনের কথা আমি একবারও বলি না, ব্যাপারটা হয়ে গেছে যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই। শরিয়া প্রশ্ন ইসলাম আমি বলিনি, আমাদের বলতে দেন, আমি বলি। তো শরিয়া, আমরা ইসলামপন্থীরা দল যোগ করলাম যে আমরা একটা শরিয়া কায়েম ইসলাম প্রতিষ্ঠা করব। যে জামাত ইসলামের এত শরিয়া নিয়ে ব্যাকুলতা, যে ইসলাম রক্ষা করার জন্য তারা 71-এর বিরোধিতা করলো, এখন যখন স্বাধীন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার একটা সুযোগ আসছে, তখন তারা এই আমেরিকা ইউএস এর কথায় আর ভারতের কথায়, এই দুটার নাম বলছি কেন, জামাতের আবু তাহের সাহেব স্পষ্ট করে বলেছেন, একটা পাবলিক স্পিচিং মানে একটা জনসভায় স্পষ্ট করে বলেছেন যে তারা আমেরিকার সাথে কথা বলতে গেছেন দূতাবাসে, তারা বলছেন যে আমাদের আমরা নাকি উগ্রবাদী। তো এই কারণে বলছে যে তারা এখন যে দাঁড়িপাল্লা ইনসাফের কথা বলে, সেই দাঁড়িপাল্লা আসলে ইসলামের দাঁড়িপাল্লা না, সেই দাঁড়িপাল্লার এক পাশে রাখছে ভারতকে, এক পাশে রাখছে হলো আমেরিকাকে, সেই অর্থে তিনি বলেছেন। আর হেফাজতের আমিরের কথা যেটা, ভাই হেফাজতের আমির বয়স হয়ে গেছেন, কি বলছেন তিনি জানেন না, এগুলো সম্পূর্ণ ভুল কথা। হেফাজতের আমির পূর্ণ সচেতন, আপনি তার বুখারীর দর্শগুলোতে বসেন, তিনি তারিখ সহ তিনি মনে রাখতে পারেন, ইসলামী দেশে আকাবির এমন থাকেন, তাহলে তিনি বলছেন কেন? এটা বলছেন হলো অতিরিক্ত সতর্কতার জন্য। আর কোরআন শরীফের আয়াত আছে, ওয়ালা তাকরাবু জিনা ইন্না জিনা, তার মানে কি, জেনা করা তো পরের কথা, জেনার কাছেও যায়ও না, এই ধরনের কোরআন অনেকগুলো আছে। তো জামাত ইসলাম সম্পর্কে আমাদের ওলামায়ে কেরামের যে দৃষ্টিভঙ্গি এবং জামাত ইসলামের মৌলিক আকীদা, বিশ্বাস, চিন্তা চেতনা, ইসলাম দর্শন নিয়ে যে সমালোচনাটা আছে, সেটা খুবই ক্ষতিকারক। এটা শুধু আজকে মহিবুল্লাহ বাবুনগরীর কথা না, দেওবন্দের সকল ওলামায়ে কেরাম এটা বিরোধিতা করেছেন। আমি বলি ভাই, এবং ইখওয়ানুল মুসলিমিন, যেখানে জামাত ইসলাম বারবার ইখওয়ানের সাথে সম্পর্ক দেখায়, সেই ইখওয়ানুল মুসলিমিনের শহীদ হাসান আল বান্নার পরবর্তী যিনি মুর্শিদে আমার দলীয় প্রধান শাইখ হাসান ইসমাইল আল হুদাইবি, তিনি পর্যন্ত এটা সমালোচনা করেছেন যে জামাত ইসলামের যে ইসলাম দর্শন, আল্লাহ সম্পর্কে যে ধারণা, সেটা প্রচন্ড রকম ক্ষতিকারক। আমি আজকে সময় পেলে ব্যাখ্যা করা যেত যে সাহাবায়ে কেরামের সমালোচনা করা। আমার বিরতি নিতে হচ্ছে, একটা বিরতির কথা বলা হচ্ছে। ফলে হেফাজতের আমিরের কথা, এটা কথা ঠিক আছে, তিনি একাডেমিক জায়গা থেকে বলেছেন, এই একাডেমিক কথা রাজনৈতিক একটা বিরতি নেব। বিরতির পর আজিজুল বারী হেলালের মন্তব্য নিব এই ব্যাপারে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ৭১ জার্নালের সঙ্গে পাবো আসে। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। একেবারে শেষ পর্যায়ে এসেছি আমি, আজিজুল বারী হেলাল। আমরা এই আলোচনাটার ইতি টানতে চাই, আপনি একটু মন্তব্য করবেন, যেখানে
চরমোনাই পীর সাহেবের মন্তব্য এবং হেফাজত আমিরের মন্তব্য নিয়ে আমরা আলোচনা করছিলাম। দুজনের মতামত নিয়েছি আমি। চরমোনাই পীর সাহেব যে কথাটা বলেছে, এটা তিনি যতটুকু বিশ্বাস করে বলেছেন তার থেকে বেশি বিশ্বাস করে তার কথা সমর্থন করতে চাই। উনি যদিও রূপক অর্থে বলেছে, হ্যাঁ, একটা উদাহরণ দিয়ে বলেছেন যে পাল্লার একটা আমেরিকা, একটা আপনার ইন্ডিয়া। আপনি দেখেন জামাতের ডাবল ডিলিং, এই যে দ্বিচারিতা, আপনি দেখেন প্রথম দ্বিচারিতা তাদের লোগো নিয়ে দেখেন, লোগোই আল্লাহ লেখা ছিল। এই আল্লাহ তাকে লিখতে বললো কে, আর আল্লাহর নামটা উঠাতে বললো কে? মানে ক্ষমতায় যাওয়ার জন্য, মানে ভোট নেওয়ার জন্য, সামান্য একটা এমপি হওয়ার জন্য আল্লাহ, মহান আল্লাহর নামকে মুছে ফেলাচ্ছেন। তাদের লোগোতে ছিল আকিমিদ্দিন, মানে তারা দিন প্রতিষ্ঠা করবে, আর বাংলায় হলো তাই, সেটা উঠাই ফেলাচ্ছে। তার মানে কি তারা দিন প্রতিষ্ঠা করবে না? এটা এখন তো ডাবল ডিলিং হচ্ছে না? নামের আগে জামাত ইসলাম, কিন্তু এই যে আল্লাহর নাম উঠায় ফেলাচ্ছে, দিনও প্রতিষ্ঠা, এটা ডাবল ডিলিং। তারপরে দেখেন যে জামাতের আমির, আপনার মনে আছে যে বলছিল যে ভারতের সাথে সম্পর্ক করা দরকার। 5ই আগস্টের পরই যখন ভারত প্রচন্ড ভাবে আমাদের বিরোধী কথাবার্তা বলছিল, তখন জামাতের আমির প্রথমেই ভারতকে খুশি করার জন্য বলল যে আমাদের ভারতের সাথে সম্পর্ক ভালো করা দরকার। মানে তারপরে আপনার বললো কি যে আওয়ামী লীগের সাথেও সম্পর্ক ভালো করে সমস্ত দোষ ত্রুটি মিটাই ফেলা দরকার। যখন দেখলো যে আওয়ামী লীগের ভোটটা ডিসাইডিং ফ্যাক্টর, অর্থাৎ তাদের প্রয়োজনে তারা ইসলামকে যখন তখন যেখানে কিছু তিনি সেল করে দিচ্ছেন। কর্মজীবী নারীদের নিয়ে যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক তো ভালো থাকা উচিত। না, আপনি দেখেন 5ই আগস্টের পরে যখন ভারত আমাদের পরিবর্তনকে ভালোভাবে নেয়নি, কত রকম আগ্রাসী কথাবার্তা বললো প্রথম আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর দিক, তখনই দেখলাম জামাতের আমির বলল যে ওদের সাথে আমার সম্পর্ক করা দরকার। কি বুঝে বললো আমি ঠিক জানি না। আর জান্নাত জাহান্নাম তো ওরা সমানে বিক্রি করে চলছে। তাহলে এখন আমাদের আপনার হেফাজতে ইসলাম বা চরমোনাই পীর সাহেবের কথাকে যদি ওনারা এইভাবে নেই, তাদের আমিনের কথাকে আমরা কিভাবে নেব? তাদের দলের স্থানকে কিভাবে নেব? টোটাল ডাবল ডিলিং তো আমি দেখলাম। আপনি দেখেন যে সে বললো কি যে আমি যে কথাটা বন্ধ করে দিলাম যে মুক্তিযুদ্ধ নাকি আমাদের করা উচিত হয়নি, এখন যদি এই কথা বলেন তাহলে তো এটা সিরিয়াস মিস্টেক। এটা তো আমি মনে করি আগামীকাল পত্রিকায়, জাতীয় পত্রিকায় নিউজ হওয়া উচিত। জামাতের আমিরের তো এই জন্য দুঃখ প্রকাশ বা ডাইরেক্ট মুক্তিযুদ্ধের ক্ষমা চাওয়া উচিত যে মুক্তিযুদ্ধ করা নাকি আমাদের ঠিক হয়নি, কারণ বর্তমানে বাংলাদেশ ভালোভাবে চলছে না। তাহলে আবার আপনি বলছেন মুক্তিযুদ্ধ হচ্ছে তো নয়, আমাদের দেশ চলছে, মানে অল টাইম আপনার দ্বিচারিতা, একটা ডাবল ডিলিং। সুতরাং আমি মনে করি যে জামাতে ইসলামের আমির তিনি কথাবার্তায় সংযত, তিনি একজন জাতীয় নেতা, তার দলের তিনি একটা একজন বড় নেতা। তিনি এইভাবে যদি কথা বলেন, জান্নাত জাহান্নাম বিক্রি করেন, তারপরে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ একটা কথা বলছে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, কিন্তু এটা নিয়ে অনেক বক্তব্য আছে। ভারতের সাথে তিনি সম্পর্ক করতে চাচ্ছেন, ওই সেই প্রথমের দিকে আওয়ামী লীগের সাথে সম্পর্ক করবেন, তার একটা নমুনা তিনি দেখিয়েছেন প্রেস ক্লাবে। তাহলে এগুলো যদি আপনাদের জন্য তাহলে ভালো হচ্ছে, মানে উনি এগুলো যদি বলেন এবং সেটা নিশ্চয়ই মানুষ পছন্দ করে না। যেহেতু চরমোনাই পীর সাহেব ফজলুল করিম সাহেবের কথাকে বলছেন যে ওনাদের রিটায়ার করা উচিত, ওনাদের বয়স হয়ে গেছে, জামাতের আমির যে কথাগুলো বলছে এটা তো সিরিয়াস অফেন্স। তাহলে তারও রিটায়ার করা উচিত, এরকমটা কি? রিটায়ারমেন্ট এটা তো প্রথমে রিটায়ারমেন্ট করলে তো আপনি সমস্ত দোষ থেকে মুক্তি পেলেন না। আপনি বলবেন যে মুক্তিযুদ্ধ করা ভুল হয়ে গেছে, এইটার জন্য এইটার পরিমাপ কি হবে? 30 সেকেন্ড সময় দেই, 30 সেকেন্ড সময় দেই। কামরুল হাসান, বেশি সময় নেই আমার, আমি এলাহি নওয়াজ খানের মন্তব্য নেব। 30 সেকেন্ডস একটু কামরুল হাসান আপনাকে আমি দিচ্ছি। ভঙ্গুর পরিস্থিতি, মুক্তিযুদ্ধের যে চেতনা, যে বিশ্বাস, যে স্পিরিট, কোনোটাই এখন পর্যন্ত বাস্তবায়ন হয় না, অথচ 55 বছর পার হয়ে গেছে। মুক্তিযুদ্ধ করতো না, এটা বলছেন নাম্বার 1। নাম্বার 2 হলো এলাহি নিয়াজ ভাইয়ের সাথে আমি একমত, 55 বছর পরে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করতে হয়, বিকজ অফ হেলাল ভাইদের জামাতের বিরুদ্ধে রাজনীতি করার আর ইস্যু নাই, এই জন্য মুক্তিযুদ্ধ নিয়ে তারা এই ইস্যুটাকে তারা হলো থ্যাংক ইউ। আমি একটু এলাহি নওয়াজ খানের কাছে একটু যাই, এলাহি নওয়াজ খানের কাছে একটু যাব। কামরুল হাসান, থ্যাংক ইউ। এলাহি নওয়াজ খান, আমার যে বক্তব্য সেটা হলো যে বাংলাদেশের শতকরা 90% মুসলমান, আর ইসলাম রক্ষা করার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। তিনি বলেছেন যে কুরআন ও ইসলামের রক্ষক আমি,
এবং সুতরাং অন্য কারো রক্ষার দরকার নেই এবং ঢালাওভাবে মানুষকে কাফের কিংবা মুনাফেক কিংবা এটা হারাম এতটা বলাটা কতটা একজন মুসলমান হিসাবে সমীচীন এটাও আমাদের ভাবতে হবে। সবাই আমরা মুসলমান, আমাদের ত্রুটি থাকতে পারে। কেউ যদি অন্যায় করে তাহলে আমরা বলতে পারি যে ভাই আপনি এই কাজটা করেন না, এটা করেন, যেটা আল্লাহ কোরআনে বলছেন যে ভালো কাজের পরামর্শ দাও, খারাপ কাজ থেকে বিরত রাখারই করো। একজন খাঁটি মুসলমান হলে এটাই করতে হবে। তা যতটুকুন বিতর্ক হয়েছে এটা ইলেকশনে হয়ে থাকে, এটাকে আমি খুব বড় কিছু বা খুব খারাপভাবে দেখছি না। তা আশা করব যে আগামী 3-4 দিন যে ইলেকশন আছে এই সময়টার মধ্যে আমরা পরস্পরকে আক্রমণের ক্ষেত্রে হয়তো একটুই হব, কিছুটা কি বলে সহনশীল হব সম্মান এবং রেখে, এবং আমরা বিশ্বাস করি যে সম্মিলিতভাবে আগামী নির্বাচনটা রাজনৈতিক দলগুলি সুষ্ঠু ভালোভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করতে পারি। এবং এটার জন্য সবাইকেই আসলে কাজ করতে হবে। নিশ্চয়ই একটা সুষ্ঠু সুন্দর স্বচ্ছ নির্বাচন আমরা আশা করছি, সেদিকে আমরা এগিয়ে যাব। অনেক ধন্যবাদ এলাহি নেওয়াজ খান যুক্ত হওয়ার জন্য আজকে আমার সঙ্গে। একই সঙ্গে আজিজুল বাড়ি হেলাল, কামরুল হাসান এবং শেখ ফজলুল করিম মারুফ, আপনাদের তিনজনকেও ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আজকে ৭১ জার্নালে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আগামীকাল একই সময় ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি, সঙ্গে পাবো আশা করি।